জুলাই গণহত্যা এবং ডক্টর ইউনূস ও শহীদ আবু সাইদকে নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য করায় বরখাস্ত হওয়া ম্যাজিস্ট্রেট তাবাসসুম উর্মির বিরুদ্ধে মানহানির মামলা গ্রহণের নির্দেশ দিয়েছে আদালত। বিকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আইনজীবী খাদেমুল ইসলাম এই আদেশ দেন। এ সময় ২৮ নভেম্বর বরখাস্তকৃত নির্বাহী ম্যাজিস্ট্রেট উর্মিকে আদালতে তলব করে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের কাউন্টডাউন শুরু হয়ে গেছে এমন বিতর্কিত ফেসবুক পোস্টে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সারা দেশে সমালোচনার ঝড় ওঠে। এবার মানহানি মামলা হয়েছে লালমনিরহাটের সদ্য বরখাস্ত হওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মির বিরুদ্ধে। জুলাই আন্দোলনের মোড় ঘুরিয়ে দেয়া নিহত আবু সাইদকে জঙ্গি আখ্যা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটূক্তি, পরে পুরো ছাত্র আন্দোলনকেই অসম্মানিত করা হয়েছে বলে অভিযোগ আনা হয়েছে মামলায়। শহীদ আবু সাইদকে সন্ত্রাসী বলার মাধ্যমে মূলত এই আন্দোলনে প্রায় ১৫০০ অধিক যে শহীদ তাদেরকে অবজ্ঞা করেছেন এবং তাদের প্রতি যে তুচ্ছতাচ্ছিল্য করেছেন এবং এটা একেবারে স্পষ্টত মানহানিকর বক্তব্য। এবং এই যে জনগণের মুক্তির আন্দোলন, যে আন্দোলনে দলমত নির্বিশেষে সবার অংশগ্রহণ ছিল, সেই আন্দোলনকে উনি বিশৃঙ্খলা বলেছেন। এটা স্পষ্টত এক ধরনের মানহানিকর বক্তব্য। ১৬ বছরের ফ্যাসিবাদী সরকার পতন আন্দোলনে ছাত্র জনতার যে আত্মত্যাগ, সেটিকে খাটো করার মাধ্যমে পুরো আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হয়েছে বলে জানান মামলার আইনজীবী। তিনি একজন সক্রিয় আন্দোলনকারী এবং আন্দোলন করতে গিয়ে তিনি কারা বরণ করেছেন এবং এই সরকারের পতনের পর তিনি কারামুক্ত হয়েছেন। সুতরাং স্বাভাবিকভাবে যখন আন্দোলন এবং আন্দোলনের শহীদদের নিয়ে বক্তব্য দেওয়া হয়, তখন এই আন্দোলনের সঙ্গে যারা সম্পৃক্ত তাদের এটা মানহানি হয় এবং তারা এটা সংক্ষুব্ধ হন। রোববার উর্মিকে ওএসডি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়। এরপর সোমবার তাকে বরখাস্ত করে মন্ত্রণালয়। তার বিরুদ্ধে চাকরিবিধি অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বরিশালের আগলঝড়ায় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কবির হোসেন হত্যার ঘটনায় জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ ও সাবেক রেঞ্জ ডিআইজি সহ ৫০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। দুপুরে বরিশাল জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে মামলাটি করেন নিহতের ছেলে জাহিদুল ইসলাম পান্না। বিচারক মোখলেসুর রহমান মামলাটি এজাহারভুক্ত করার জন্য আগলঝাড়া থানার ওসিকে নির্দেশ দিয়েছেন। মামলায় উল্লেখ করা হয় ২০১৫ সালের ২১ ফেব্রুয়ারি ছাত্রদল নেতা কবিরকে সন্ত্রাসী আখ্যা দিয়ে গুলি করে হত্যা করা হয়। পরে আসামিরা এনকাউন্টার বলে প্রচার চালায়। ওই সময় আসামিদের ভয়ে মামলা করতে পারেনি পরিবার। কুমিল্লার যশপুর সীমান্তে বিএসএফের গুলিতে কামাল হোসেন নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। পরে মরদেহ ভারতে নিয়ে যায় বিএসএফ। সোমবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে বিজিবি ১০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইফতেখার হোসেন জানিয়েছেন, সীমান্ত এলাকা থেকে পিঁপড়ার ডিম সংগ্রহ করতে গিয়েছিলেন কামাল। এ সময় বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি করলে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে তার মরদেহ নিয়ে যায় তারা। এ বিষয়ে মরদেহ ফেরত চেয়ে এবং পতাকা বৈঠকের জন্য বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত মরদেহ ফেরত দেয়নি বিএসএফ। এ বিষয়ে সবশেষ তথ্য জানাতে এই মুহূর্তে কুমিল্লা থেকে যোগ দিয়েছেন সহকর্মী তানভীর খন্দকার। তানভীর খন্দকার, বিজিবির পক্ষ থেকে বিএসএফকে পতাকা বৈঠক এবং এই মরদেহ চেয়ে চিঠি দেওয়া হয়েছে, তার কোনো উত্তর এখন পর্যন্ত এসেছে কিনা? আরেকটি বিষয় জানাবেন, সাধারণত আমরা দেখি যে সীমান্ত পার হওয়ার চেষ্টা যারা করেন তারাই বিএসএফ এর গুলিতে বেশিরভাগ সময় নিহত হয়ে থাকেন। সেক্ষেত্রে এই ব্যক্তির কথা বলা হচ্ছে যে তিনি পিঁপড়ার ডিম সংগ্রহ করতে গিয়েছিলেন, তাকেও কেন গুলি করে হত্যা করা হলো? আমি কিছুক্ষণ আগেই কথা বলেছি কুমিল্লা বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ রেজাউল কবিরের সাথে। তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে এই সীমান্ত হত্যার বিষয়ে তিনি বিএসএফকে প্রতিবাদ জানিয়েছেন এবং তিনি বলেছেন যে এই হত্যাকাণ্ড কেন ঘটেছে সেটির সদুত্তর তাদেরকে দিতে হবে। এবং আজকে যেই যশপুর সীমান্ত এলাকায় কামাল হোসেন নামে যে যুবক নিহত হলো বিএসএফ এর গুলিতে, সেই বিষয়ে কিন্তু তিনি তাদের কাছে একদম সুস্পষ্টভাবে জানতে চেয়েছেন এবং তার মরদেহ কখন নাগাদ হস্তান্তর করা হবে সেই বিষয়েও কিন্তু তিনি তাদের কাছে সরাসরি জানতে চেয়েছেন। আর আমরা তার পক্ষ থেকে আসলে জেনেছি যে আজকে বিকেলের মধ্যে কুমিল্লার বিবির বাজার সীমান্ত এলাকা দিয়ে কামাল হোসেনের মরদেহ হস্তান্তর করা হবে। আর আমি একটু যদি আগের কথা জানাই যে গতকাল সন্ধ্যায় কামাল হোসেন
যশপুর সীমান্ত এলাকার পাহাড়পুরের যে সীমান্ত এলাকা সেখানে যায়। আমরা গ্রামবাসী এবং তার পরিবারের সাথে কথা বলে জেনেছি যে সে মূলত একজন পিঁপড়ের ডিম সংগ্রহকারী এবং সেখানকার যে সীমান্ত এলাকার বনবাজার আছে সেখান থেকে সে কাঠ সংগ্রহ করে। সে মূলত প্রায় সময় সেখানে যেত। গতকাল বিকেলে দুজন লোক তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়েছিল এবং তারপরে সে কিন্তু সেই সীমান্ত এলাকায় যায় এবং সন্ধ্যায় কিন্তু এই গুলির ঘটনা ঘটে এবং সে মারা গিয়েছে বলে তার পরিবারের সদস্যরা কিন্তু রাতে জানতে পারে। তো সীমান্ত এলাকায় প্রায় 2 ঘন্টা যাবৎ সে মরদেহটি পড়েছিল। পরে যখন বিজিবি সেখানে গিয়েছে মরদেহটি উদ্ধার করে আনার জন্য, বিএসএফ কিন্তু সেখান থেকে মরদেহটি দেয়নি, বরং তারা সেটি সেখান থেকে নিয়ে যায় এবং পরবর্তীতে তারা জানায় যে সিদ্ধান্ত মোতাবেক তারা আজকে সেই মরদেহ হস্তান্তর করা হবে। আর সেটি কিন্তু আজ বিকেলের মধ্যে হওয়ার কথা রয়েছে। আর আমরা কামাল হোসেনের পরিবারের সাথে কথা বলেছি। তার 4 সন্তান রয়েছে। সে মূলত নিম্ন আয়ের একজন মানুষ এবং সে তার মৃত্যুর পর তার পরিবারে কিন্তু আয় রোজগার করার মতো তেমন আর কেউ থাকলো না। তারা যেটি বলেছে যে সে সেখানে গিয়েছিল মূলত পরিবারের অর্থ সংস্থান করার জন্য, কিছু কাঠ সংগ্রহ কিংবা পিঁপড়ের ডিম সংগ্রহ করা যায় কিনা সেজন্য সেই কথা বলে কিন্তু সে গিয়েছিল। কিন্তু অন্য কোনো কারণ থাকতে পারে কিনা সেই বিষয়টি কিন্তু তারাও জানার চেষ্টা করছে এবং তারা বলছে যে প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সেটি আসলে খতিয়ে দেখা হবে আসলে তার মৃত্যুর মূল কারণ কি। কিন্তু এভাবে সীমান্ত এলাকায় যদি বিএসএফ এর গুলিতে মানুষ মরতে থাকে তাহলে কিন্তু সীমান্তবর্তী যেসব মানুষ আছে তারা কিন্তু প্রতিনিয়ত আতঙ্কের মধ্যে যাবে। কারণ কুমিল্লার যেই 110 কিলোমিটারের মতো প্রায় সীমান্ত এলাকা রয়েছে সেখানে কিন্তু অনেক মানুষেরই বাড়িঘরে আছে এবং কৃষিকাজ করার জন্য কিন্তু মানুষজন কিন্তু প্রতিনিয়ত সেই কাঁটাতারের বেড়ার কাছে যেতে হচ্ছে এবং আসতে হচ্ছে। সেখানে যদি নির্বিচারে কোনো মানুষকে মেরে ফেলা হয়ে থাকে তাহলে কিন্তু সেখানকার মানবিক যেই অধিকার সেটি কিন্তু ক্ষুণ্ণ করা হবে বলে কিন্তু স্থানীয়রা জানিয়েছে। সেখানকার জনপ্রতিনিধিরাও কিন্তু আমাদেরকে বলছে যে সেখানে গিয়ে যদি কোনো ব্যক্তি সেখানে অপরাধ করে থাকে তাহলে কিন্তু তাকে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা যেতে পারে। কিন্তু তাকে যদি এভাবে গুলি করে মেরে ফেলা হয় তাহলে সেটিকে কিন্তু তারা মানবাধিকার লঙ্ঘনের শামিল বলে উল্লেখ করছে এবং তারা কুমিল্লা বর্ডার গার্ড ব্যাটালিয়নের কাছে তারা আহ্বান জানিয়েছে যে সীমান্তে যেন এ ধরনের কোনো হত্যা করা না হয়। তারা যেন বর্ডার গার্ড ব্যাটালিয়নের পক্ষ থেকে বিএসএফ এর কাছে কঠোরভাবে আসলে জানতে চায়। তো আজকে বিকেল নাগাদ কামাল হোসেনের মরদেহ কুমিল্লা বিবিরবাজার সীমান্ত দিয়ে হস্তান্তর করা হবে বলে আমরা জানতে পেরেছি। তো এই ছিল আমার কাছে কুমিল্লা থেকে সীমান্ত হত্যার সর্বশেষ খবর। সহকর্মী তানভীর খন্দকার জানাচ্ছিলেন কুমিল্লা থেকে। বন্দরের স্বার্থ বিবেচনা করে বিদেশি বিনিয়োগের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন নৌ উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন। দুপুরে চট্টগ্রাম বন্দরের এনসিটি জেটি পরিদর্শন শেষে তিনি আরও বলেন, এখন পর্যন্ত বন্দরে যেসব বিদেশি বিনিয়োগ চলমান আছে তাতে কোনো সমস্যা নেই। যেসব দেশ বন্দরের বিভিন্ন প্রকল্পে বিনিয়োগ করছে তাদের সাথে বন্দর ছাড়াও দেশের অন্যান্য স্বার্থ সংশ্লিষ্ট বিষয় রয়েছে, তাই হঠাৎ করেই যে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। এছাড়া উপদেষ্টা আরও বলেন, বন্দর কেন্দ্রিক দুর্নীতির ব্যাপারে কঠোর অবস্থানে রয়েছে সরকার। বন্দরে জাহাজ ও কন্টেইনার জট কমাতে অটোমেশন কার্যক্রম আরও বাড়ানোর চিন্তা করছেন তারা। আমাদের এই সব ডেভেলপমেন্টের আমরা লোকজন আসছে যে বাইরের থেকে, আমরা এখন বলছি যে এখন তো তোমাদের ওই অসুবিধা নাই যে দাঁড়ে দাঁড়ে পয়সা দিয়ে আসতে হবে। দেয়ারফর ইনভেস্টমেন্ট ইজ আ মাস্ট, এবং যেটাকে আমরা বলি এফডিআই, সেটা নিশ্চয়ই, কিন্তু আমরা আমাদের ইন্টারেস্ট ছাড়া কোনো এফডিআই দিচ্ছি না। অনিয়ন্ত্রিত ডায়াবেটিস ও বুকে ব্যথা অনুভব করায় সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানকে কারাগার থেকে সিলেট ওসমানী মেডিকেলে ভর্তি করা হয়েছে। সকালে কড়া নিরাপত্তায় তাকে কারাগার থেকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে পরীক্ষা নিরীক্ষা শেষে মেডিসিন বিভাগে ভর্তি করা হয়েছে। সিলেট কারাগারের জেলার সাখাওয়াত হোসেন রুবেল জানান, শারীরিক অবস্থা খারাপ হওয়ায় তাকে ওসমানী মেডিকেলে নেওয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার নিরাপত্তায় জেল পুলিশের সাথে সেনাবাহিনীর সহযোগিতা নেওয়া হয়েছে। গত 19 সেপ্টেম্বর রাতে শান্তিগঞ্জ উপজেলার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার হন এম এ মান্নান। পরদিন দ্রুত বিচার আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয় তাকে। নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর থেকে সব ক্যাডারকে প্রত্যাহার ও অভিজ্ঞ নার্সদের পদায়নের দাবিতে সরকারি বিভিন্ন হাসপাতালে কর্মবিরতি পালন করছেন নার্সরা। বরিশালে কর্মবিরতি ও বিক্ষোভ মিছিল করেন তারা। সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত বরিশাল শেরি বাংলা মেডিকেলে তারা সেবা বন্ধ রাখেন। চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের সামনে অবস্থান নিয়ে 4 ঘন্টার কর্মবিরতি পালন শেষে তারা জানান, একই দাবিতে বুধবার আবারও কর্মবিরতি পালন করবেন তারা। দাবি আদায় না হলে কমপ্লিট শাটডাউনের ঘোষণার হুঁশিয়ারি দেন
নার্সরা। এছাড়া লক্ষ্মীপুর ও মেহেরপুরেও একই দাবিতে কর্মবিরতি পালন করেন তারা। এদিকে হাসপাতালে নার্সদের সেবা বন্ধ থাকায় ভোগান্তিতে পড়তে হয় রোগীদের। কিন্তু আমাদের নিয়ে বিভিন্নভাবে তারা হয়রানি করতেছে, আমাদের যে ন্যায্য অধিকারটা তারা আমাদেরকে ফিরিয়ে দিচ্ছে না। আমি সেবা পাচ্ছি না, আমি যোগাযোগ করি, সামনে যাই, বলে যে কর্মবিরতি চলছে ওদের। নার্সও আমাদের এখান করে আসেনি বা দেখবে শুনবে কি বা কোনো চিকিৎসাটা করবে, এই চিকিৎসাটা করেনি আমরাকে। শেরপুর ও কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। 5 দিনে শেরপুরে বন্যায় মারা গেছে অন্তত 11 জন। এদিকে ময়মনসিংহের ফুলপুরে নতুন করে 21টি গ্রাম প্লাবিত হয়েছে। সকাল থেকে বৃষ্টি হয় বন্যা পরিস্থিতির অবনতির শঙ্কা করা হচ্ছে, তবে নেত্রকোনায় বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। শেরপুরে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও কমেনি দুর্ভোগ। ভোগাই, চেল্লাখালী, মহারশী ও সোমেশ্বরী নদীর পানি কমলেও বাড়ছে ব্রহ্মপুত্র, দশানী, মিগি নদীর পানি। বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে খাদ্য সংকট। পানির বর্তমান এখন একটু কমছে, খুব কাদায় আছে, হঠাৎ করে পানি আসবো এটা কিন্তু আমরা জানি না। বাড়ি করতে পানির দূরত্ব নামছে, এখন আমরা খামু কি, আমার কোনো প্রাণ সামগ্রী এখনো আসে নাই। বন্যা দুর্গত এলাকায় খাদ্য সামগ্রী বিতরণ সহ নানা কার্যক্রম চালাচ্ছে সেনাবাহিনী। এই 5টি উপজেলার দুর্গম এবং সকল ধরনের কবলিত এলাকায় আমরা ত্রাণ কার্যক্রম এবং রেস্কিউ অপারেশন করছি। প্রতিদিনই আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী মানুষকে ড্রাই খাবার এবং রান্না করা খাবার দিচ্ছি। পানি কমায় কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। সদর, রাজারহাট, উলিপুর, চিলমারি, রৌমারীর কয়েকটি এলাকায় ভাঙন দেখা দিয়েছে। পানি বন্যায় একটা সব কিছু যে ভাঙাই দিয়েছে, বাড়িয়ে যে ভাঙবার লাগছে। ময়মনসিংহের ফুলপুরে নতুন করে 14টি গ্রাম প্লাবিত হয়েছে। 3 উপজেলার 9 ইউনিয়নে এখনো পানিবন্দী প্রায় 1.5 লাখ মানুষ। আমরা খাওয়া দাওয়া নাই, চুলের মধ্যে পানি, পোলাহান নিয়ে অনেক কষ্টে আছি। নেত্রকোনা সদর সহ 5 উপজেলায় এখনো পানিবন্দী প্রায় 1 লাখ মানুষ। দেখা দিয়েছে পানি, খাবার ও গোখাদ্য সংকট। পুকুরে মাছটা গেছে, মানুষের বুড়ি বাছরেরও কষ্ট হতেছে, রান্না বাড়া তো মনে হয় যে একবারই ঠুটে বন্ধ, চিরামুড়ি খায়া দিন কাটাইতেছে। ত্রাণ না পাওয়ার অভিযোগ স্বীকার করে প্রশাসন বলছে জনপ্রতিনিধিদের সাথে নিয়ে দ্রুত ত্রাণ পৌঁছানোর চেষ্টা চলছে। গত 2-3 দিন ধরে আমাদের ত্রাণ কার্যক্রম চলছে। কিছু হয়তো অভিযোগ থাকতে পারে, আমরা সেই অভিযোগটি প্রত্যেকটিকে আমলে নিচ্ছি এবং আমরা চেষ্টা করছি আমাদের স্থানীয় জনপ্রতিনিধিদের এবং গণ্যমান্য ব্যক্তিদের সাথে সকলের সহায়তায় আমরা আসলে এই দুর্যোগটি মোকাবেলা করার চেষ্টা করছি। নেত্রকোনায় তলিয়ে গেছে 17,500 হেক্টর জমির আমন ও 167 হেক্টর জমির শাকসবজি। তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শেরপুরে এবারের বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মাছ চাষিরা। কয়েকদিনের বন্যায় 5 উপজেলায় 71 কোটি টাকার মাছের ক্ষতি হয়েছে বলে জানিয়েছে মৎস্য বিভাগ। চাষিরা বলছেন ঠিক সময়ে বন্যার পূর্বাভাস পেলে ক্ষতি কমানো যেত। এদিকে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে কুড়িগ্রামে প্রায় 2,500 হেক্টর জমির ফসল তলিয়ে গেছে। ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে হঠাৎ বন্যায় বিপর্যস্ত শেরপুর। তলিয়ে গেছে বাড়িঘর, রাস্তাঘাট ও ফসলি জমি। তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মৎস্য খাত। মৎস্য বিভাগ জানিয়েছে বন্যায় ভেসে গেছে 7,300 পুকুরের 71 কোটি টাকার মাছ। এবারই স্মরণকালে সবচেয়ে বেশি ক্ষতির মুখে এই অঞ্চলের মৎস্য চাষিরা। বহুত পদের মাছ গেছে গা, 2-2.5 ঘন্টার ভিতরে তলাই গেছে গা। 2 ঘন্টার ভিতরে পানি আসা যত প্রজেক্ট আছে এখানে সব মাছ বাইশে চলে গেছে। তারা বলছেন বন্যার পূর্বাভাস না থাকায় কোনো প্রস্তুতি নিতে পারেনি তারা, এজন্যই ক্ষতির পরিমাণ বেড়েছে। আগে যদি আমরা জানতাম, প্রশাসন জানাতো, তাহলে আমাদের এত প্রজেক্টের ক্ষতি হইতো না। আগে তো জালে তো আর এইভাবে খোলা মার্কেট থাকতো না, সব জাল দড়ি দিয়ে আমরা গিরগাপটা দিয়ে হারাইতাম। ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তার আশ্বাস দিয়েছে মৎস্য বিভাগ। এই ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে আমরা ইতিমধ্যেই আমাদের উদ্বোধন কক্ষের কাছে প্রেরণ করেছি। তারা এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে এবং তারা যদি আমাদের সরকারি ব্যাংকগুলো থেকে কোনো সহযোগিতা চায় সেই ব্যাপারে মৎস্য অধিদপ্তর তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করবে। এদিকে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে কুড়িগ্রামে তলিয়েছে প্রায় 2,500 হেক্টর জমির ফসল। এর মধ্যে রয়েছে আমন, সবজি, বাদাম ও মরিচ সহ বিভিন্ন ফসল। এই সারটা যা আছে সমস্ত বাকি চাকি নিয়েছি, নিয়ে ভূমি বাড়ি ফেলাছি। সেই ধানও তো আল্লাহ শেষ, ধান তো তলে আছে, গাছতুলি ধান, এখন তো ওই ধানটা হবে না। ইতিমধ্যে পানি নেমে যাচ্ছে, আর যদি পানি দ্রুত নেমে যায় তাহলে রোপা আমনের তেমন কোনো ক্ষতি হবে না, তবে সবজি এবং মরিচের কিছু ক্ষতি হবে। আমরা পানি নেমে যাওয়ার পর ক্ষয়ক্ষতি নিরূপণ করব। জুনে কুড়িগ্রামে প্রথম দফা বন্যায় 6 কোটি টাকার ফসলের ক্ষতি হয়।
তাপস সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বন্যা পরিস্থিতির সর্বশেষ খবরাখবর জানাতে এই মুহূর্তে ময়মনসিংহ শেরপুর থেকে যোগ দিয়েছেন সহকর্মীরা। শুরুতেই চলে যাচ্ছে ময়মনসিংহে, সেখান থেকে আছেন সহকর্মী আবু সালে মুসা। মুসা, ময়মনসিংহের সার্বিক বন্যা পরিস্থিতির কি অবস্থা সেটি জানাবেন এবং ক্ষয়ক্ষতি এখন পর্যন্ত কতখানি নিরূপণ করা আছে? দেখুন, ময়মনসিংহের সার্বিক বন্যা পরিস্থিতি আজকে কিন্তু কিছুটা অবনীত হয়েছে। সকাল থেকে দুপুর পর্যন্ত কিন্তু বৃষ্টি হয়েছে। ময়মনসিংহে নতুন করে প্রায় 30টি গ্রাম কিন্তু প্লাবিত হয়েছে। তার মধ্যে 25টি হচ্ছে ফুলপুর উপজেলায় নতুন করে, এছাড়াও ধোবাউড়া, হালুয়াঘাটে মিলে 30টি গ্রাম প্লাবিত হয়েছে এবং ফুলপুরে 35,000 মানুষ কিন্তু পানিবন্দী রয়েছে। এছাড়াও হালুয়াঘাট এবং ধোবাউড়া সব মিলে প্রায় 1.5 লক্ষাধিক লোক কিন্তু এখনো কিন্তু পানিবন্দী। আমি যে এলাকাটিতে আছি সেটি ধোবাউড়ার পুরাকান্দুলিয়া এলাকা। পুরাকান্দুলিয়া বাজারের ঠিক পাশে আমি অবস্থান করছি। চারদিকে যেদিকে চোখ যাচ্ছে শুধু একটি খাদ্য গুদাম রয়েছে, সেই খাদ্য গুদামও কিন্তু আমরা দেখেছি ভিতরে সব পানি উঠেছে। আমি আপনাকে একটু যদি দেখাতে চাই যে এখানে যেই দিকে দু চোখ যায় শুধু পানি আর পানি। মানুষজন কিন্তু বাড়িঘর কিন্তু পানির উপর ভাসছে। মানুষজন এখানে নৌকা নিয়ে চলাচল করতে হচ্ছে। আমরা আজকে ধোবাউড়ার বেশ কয়েকটি ইউনিয়ন ঘুরেছি। ধোবাউড়া কিন্তু 3টি ইউনিয়ন কিন্তু বন্যা কবলিত এবং ধোবাউড়া সদর উপজেলা সদর ইউনিয়নের কিছু অংশ বন্যা কবলিত হয়েছে এবং আজকে নতুন করে কিন্তু এখানে প্রায় 3টি গ্রাম প্লাবিত হয়েছে। আবার কিছু কিছু এলাকায় পানি কমেছে। তবে সবচেয়ে বেশি যে সমস্যাটি এখানে রয়েছে, মানুষজন যেটি বলছেন যে আসলে সবকিছু হারিয়ে তারা কিন্তু এখন কোনো ধরনের সাহায্য সহযোগিতা পাচ্ছেন না এবং মানুষের তারা শুকনা খাদ্য যে ঘরের মধ্যে ছিল সেটিও কিন্তু তাদের শেষ হয়ে গেছে, রান্নাবান্না করতে পারছেন না এবং তাদের যে গরু ছাগল, সেই গরু ছাগলের খাদ্যেরও কিন্তু ঘাটতি দেখা দিছে। তারা কিন্তু সেই গরু ছাগলগুলি পাশে যে উঁচু জায়গা আছে সেখানে নিয়ে রেখে কোনো রকমের রক্ষা পাচ্ছেন। তবে কৃষকরা যেটি বলছেন যে তাদের যে রূপায়ণ হেক্টর এর পর হেক্টর জমি কিন্তু ময়মনসিংহে এই 3টি উপজেলায় প্রায় 45,000 হেক্টর জমি কিন্তু ফসলের জমি কিন্তু তলিয়ে গেছে, রাস্তাঘাট তলিয়ে গেছে এবং এই ফসল যদি নষ্ট হয়ে যায় তাহলে তাদেরকে একদম পথে বসতে হবে। সেই কারণে তারা সরকারের সাহায্য সহযোগিতা চেয়েছেন। আমরা এই বিষয়ে কথা বলেছিলাম ধোবাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত শারমিন। উনি যেটি জানিয়েছেন যে আসলে ওনারা চেষ্টা করছেন কিভাবে মানুষকে আরো বেশি সহযোগিতা করা যায়। উনি মেম্বার চেয়ারম্যানদেরকে নিয়ে বৈঠক করেছেন এবং মানুষের কাছাকাছি যাওয়ার চেষ্টা করছেন। তারা যেটি বলছেন যে আসলে যোগাযোগ ব্যবস্থা না থাকায় অনেক এলাকায় হয়তো তারা যেতে পারছেন না এবং তারা কিন্তু বরাদ্দের জন্য কিন্তু চিঠি লিখেছেন এবং অতি শীঘ্রই কিন্তু তারা আরো বেশি বরাদ্দ পাবে। ইতিমধ্যে কিন্তু ময়মনসিংহের 3টি উপজেলায় কিন্তু 63 মেট্রিক টন চাল কিন্তু বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়াও শুকনো খাবার, যে অন্যান্য খাবার, শুকনো খাবার সেগুলি কিন্তু দেওয়া হচ্ছে মানুষকে। আজকে এবং গতকাল বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে উদ্ধার অভিযান পরিচালনা করা হয়েছে হালুয়াঘাটে। এছাড়াও কিন্তু সেনাবাহিনীর পক্ষ থেকে শুকনা খাবার বিতরণ করা হয়েছে, ত্রাণ বিতরণ করা হয়েছে এবং সেনাবাহিনীর পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে আগামীকাল কিন্তু ধোবাউড়াতে তারা কিন্তু মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করবেন এবং তারা বলেছেন যে তাদের যে এই উদ্যোগটি সেটি অব্যাহত থাকবে। আর ক্ষয়ক্ষতির বিষয়ে প্রশাসন থেকে যেটি জানা গেছে যে আসলে সব মিলিয়ে কিন্তু প্রায় এই বন্যায় 1,000 কোটি টাকার মতো কিন্তু ক্ষয়ক্ষতি হয়েছে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে রূপা আমনের। এর পরের যে জায়গাটা সেটি হচ্ছে যে পুকুরের মাছ ভেসে গেছে, প্রায় 12,000 পুকুরের মাছ কিন্তু এর মধ্যে ভেসে গেছে। ধোবাউড়ায় কিন্তু 170 কিলোমিটার রাস্তা ক্ষতিগ্রস্ত, পাকা রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বন্যার পানি নেমে গেলে কিন্তু তারা আসলে প্রকৃত যে চিত্রটা সেটি কিন্তু বের করতে পারবেন বলে প্রশাসন থেকে আমাদেরকে জানানো হয়েছে। সহকর্মী আবু সালেম মুসা, আপনি থাকুন আমাদের সাথে। আমরা এবার একটু জেনে আসি শেরপুরের কি পরিস্থিতি। সেখান থেকে আছেন সহকর্মী মিরাজউদ্দিন। শেরপুরের বন্যা পরিস্থিতির কি অবস্থা এবং সেখানে তো মৎস্যজীবীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন, ফসলের কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে? যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এই মুহূর্তে, আমি যদি দেখাতে চাই যে এই এলাকাটা পুরাটাই কিন্তু গত 4 দিন আগেও কিন্তু পুরা এলাকাটা সবুজে সমারোহ ছিল এবং ফসলের যে পুরা মাঠটা ফসল ছিল এবং এই এলাকার মানুষ কিন্তু এই আমন ধানের উপরে চাষ করে কিন্তু আসলে বছরে 6 মাস কিন্তু সেটা তারা তাদের খরচ সংগ্রহ করে থাকে। আর এই জায়গায় গত 4 দিনের আগে বন্যা শুরু হয় এবং এখানে ফসলগুলি পুরাটাই তলিয়ে যায়। আর পাশাপাশি এই জায়গার যে আরো পুকুর ছিল এবং এই পুকুরে বেশ কিছু পুকুর ছিল, এই পুকুরগুলি কিন্তু তলিয়ে যায় এবং পানির নিচে তলিয়ে যায় এবং এই মাছগুলি সম্পূর্ণ ভেসে যায়।
এতে করে আমরা বিভিন্ন দপ্তর আমরা কথা বলেছি, খোঁজখবর নিয়েছি, যেটা তারা জানিয়েছে যে একমাত্র কৃষি বিভাগে কমপক্ষে 5 কোটি টাকার ক্ষতি হবে শেরপুর জেলা, এবং মৎস্য বিভাগে কমপক্ষে 100 কোটি টাকা, এবং অন্যান্য মিলে সব মিলে 1000 কোটি টাকার মতো ক্ষতি হবে এই বন্যায় শেরপুর জেলা। এবং এখন পর্যন্ত আসলে পানি কমছে, এবং আজকে সকাল 9টা পর্যন্ত পানি বন্যার সার্বিক উন্নতি লাভ করলেও কিন্তু এখন এই 9টা থেকে 3টা পর্যন্ত পানি উন্নয়ন বোর্ডের যে হিসাব, এতে করে কিন্তু দেখা যাচ্ছে যে পানি অপরিবর্তিত অবস্থায় রয়েছে। কারণ হলো যে আজকে সকাল থেকে কিন্তু এখানে প্রচুর বৃষ্টি হয়েছে, এবং বৃষ্টিপাতের কারণে কিন্তু পানি যে কমার যে একটা অবস্থা ছিল, এটা কিন্তু আসলে থমকে দাঁড়িয়েছে। পাশাপাশি আমরা যে কৃষি বিভাগের সাথে কথা বলেছি এবং মৎস্য বিভাগের সাথে কথা বলছি, মৎস্য বিভাগের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে যে মৎস্য বিভাগে যে ক্ষতিটা হয়েছে, তারা ক্ষতি আসলে পুরোপুরি এখন পর্যন্ত নিরূপণ করা সম্ভব হয়নি। ক্ষতি নিরূপণ করে এবং মৎস্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে তারা জানাবেন, এবং মৎস্য বিভাগে যে মৎস্য চাষিরা রয়েছে তাদেরকে পুনর্বাসন করার জন্য কি ব্যবস্থা নেওয়া যায়, যে ধরনের ব্যবস্থা তারা নির্দেশনা পাবে সেই ধরনের প্রকল্প বাস্তবায়ন করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। পাশাপাশি এখানে আসলে আরেকটা বিষয় আমি আপনাকে জানিয়ে রাখতে চাই, সেটা হলো যে শেরপুরে কিন্তু প্রতি বছর পাহাড়ি ঢল হয়ে থাকে, এবং এই পাহাড়ি ঢলের পানি কিন্তু যেদিন আসে হয়তো বা 24 ঘন্টা বা সর্বোচ্চ 48 ঘন্টার মধ্যে কিন্তু পানি নেমে যায়। কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন দেখা যাচ্ছে। জি, এই সহকর্মীরা জানাচ্ছিলেন শেরপুর এবং ময়মনসিংহের সার্বিক বন্যা পরিস্থিতি। সাভার থেকে 5.5 কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদক সহ 3 জনকে গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় জব্দ করা হয় একটি কাভার্ড ভ্যান। সোমবার ঢাকা আরিচা মহাসড়কের আমিনবাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। আজ দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। র্যাব জানায়, গোপন খবরে আমিনবাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একটি কাভার্ড ভ্যানে লুকানো অবস্থায় দেশি 18,000 বোতল মদ ও ফেন্সিডিল উদ্ধার করা হয়। আটক করা হয় 3 জনকে। নাটোরে স্কুল শিক্ষার্থীকে অপহরণ ও ধর্ষণ চেষ্টার মামলায় আরিফ হোসেন নামে এক যুবককে 14 বছরের কারাদণ্ড ও 20,000 টাকা জরিমানার আদেশ দিয়েছে আদালত। সকালে নাটোর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আব্দুর রহিম এই রায় ঘোষণা করেন। 2016 সালে ভুক্তভোগী শিক্ষার্থী বাড়ি থেকে বের হলে আরিফ ও তার সহযোগীরা তাকে অপহরণ করে। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীর মা বাদী হয়ে আরিফ ও তার বাবা সহ অজ্ঞাত কয়েকজনকে অভিযুক্ত করে আদালতে মামলা করেন। এ ঘটনায় ভুক্তভোগীকে উদ্ধার ও আরিফকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তার বিরুদ্ধে পুলিশ প্রতিবেদন দাখিল করলে আদালত আজ এ রায় দেয়। দেশের বাজারে ডিম সরবরাহ স্বাভাবিক রাখতে 4.5 কোটি পিস ডিম আমদানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। 7টি প্রতিষ্ঠানকে এসব ডিম আমদানির অনুমতি দেওয়া হয়েছে। মঙ্গলবার সকালে বাণিজ্য মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বাণিজ্য শাখা থেকে এই সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়, ডিমের বাজার পরিস্থিতি স্থিতিশীল রাখতে সাময়িকভাবে এই আমদানির অনুমতি দেওয়া হয়েছে। প্রতিষ্ঠান 7টি হল মিম এন্টারপ্রাইজ, তাওসিন ট্রেডার্স, সুমন ট্রেডার্স, আলিফ ট্রেডার্স, হিমালয়, প্রাইম কেয়ার বাংলাদেশ ও জামান ট্রেডার্স। প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য মতে দেশে প্রতিদিন প্রায় 5 কোটি পিস ডিমের চাহিদা রয়েছে। বুধবার ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে পূজার আনুষ্ঠানিকতা। দুর্গাপূজায় নিরাপত্তার শঙ্কা নেই জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন, মণ্ডপে মোতায়েন থাকবে সেনাবাহিনী, পুলিশ সহ বিভিন্ন বাহিনী। বছর ঘুরে আবারও সপরিবারে মর্তে পা রাখছেন দেবী দুর্গা। সবচেয়ে বড় ধর্মীয় উৎসবে মেতে ওঠার অপেক্ষায় সনাতন ধর্মাবলম্বীরা। 5 দিনের দুর্গোৎসবের জন্য এরই মধ্যে প্রতিমা তৈরি শেষ। শিল্পীদের রং তুলির আঁচড়ে জীবন্ত হয়ে উঠেছেন দুর্গা। সিলেটে এবার 593টি মণ্ডপে হবে দুর্গাপূজা। উৎসব ঘিরে মণ্ডপে জোরদার করা হয়েছে নিরাপত্তা। প্রত্যেকটি এসএমপির যে থানাগুলো আছে, প্রত্যেক থানায় একজন ম্যাজিস্ট্রেট তদারকির জন্য দিয়েছেন, এবং আমরাও পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা মহানগরের শাখার পক্ষ থেকে আমরা একটা মনিটরিং সেল করেছি। চট্টগ্রামের মণ্ডপের নিরাপত্তায় স্বেচ্ছাসেবক নিয়োগ দিয়েছে বিভিন্ন দল। বরিশালে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। পূজার যে আনুষ্ঠানিকতা সেটা চলাকালীন সময় আমাদের নিরাপত্তা ব্যবস্থা এবং পূজা পরবর্তী, বিসর্জন পরবর্তী যে নিরাপত্তা ব্যবস্থা সেটাকেও আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রোগ্রাম করা হয়েছে। মুন্সিগঞ্জ, ফরিদপুর, নওগাঁ ও লক্ষ্মীপুরের মণ্ডপে করা হয়েছে বর্ণিল আলোকসজ্জা।
অন্য সম্প্রদায়ের মানুষ ওনারা খোঁজখবর নিচ্ছে। মোটামুটি আমাদের এখানে খুবই সন্তোষজনক। আর আমাদের প্রতিমার কাজ টোটাল কমপ্লিট। 758টি পূজা মণ্ডপের জন্য সকল ইউনোদের সাথে কথা বলেছি, নির্দেশনা দিয়েছি এবং প্রতিটি পূজা মণ্ডপে আইপি ক্যামেরা স্থাপন করার নির্দেশনা দিয়েছি। পূজা নির্বিঘ্ন করতে পুলিশ ও আনসার সহ আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। র্যাবরে দিয়েছি, বিডিআর দেওয়া হয়েছে, সেনাবাহিনীকে ডিপ্লয় করা হয়েছে, নেভিরে ডিপ্লয় করা হয়েছে, প্লাস এয়ারফোর্সেরও ডিপ্লয় দেয়। এবার সব ধরনের বাহিনী ডিপ্লয় করা হয়েছে। এবার পূজা খুব ভালোভাবে হবে। এবার পালকিতে চড়ে আসছেন দেবী দুর্গা, আর বিদায় ঘোড়ায় করে। তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পূজার প্রস্তুতির আরো খবর জানাতে এই মুহূর্তে বরিশাল থেকে যোগ দিয়েছেন সহকর্মী আলামিন। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। আলামিন, শেষ মুহূর্তে কি ধরনের প্রস্তুতি চলছে মণ্ডপগুলোতে বরিশালে, আর এই সনাতন ধর্মাবলম্বী মানুষের মধ্যে পূজাকে ঘিরে কেমন উৎসাহ উদ্দীপনা চোখে পড়ছে? দুর্গাপুজোর একদম আনুষ্ঠানিকতা শুরু হতে যাচ্ছে গতকাল, আগামীকাল শুরু হবে এবং ষষ্ঠী পূজার মধ্য দিয়ে কিন্তু উৎসবের শুরু হচ্ছে। শেষ মুহূর্তের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু ইতিমধ্যে আমরা যেটি দেখেছি যে আসলে প্রতিমা তৈরির যে কাজ, সেই কাজটি কিন্তু সম্পন্ন হয়েছে। রং থেকে শুরু করে যে আনুষ্ঠানিকতা যেগুলো ছিল সেগুলো কিন্তু আসলে সম্পন্ন করা হয়েছে। এই মুহূর্তে আমরা যেটি দেখছি যে আসলে লাইটিং করার যে কাজগুলো রয়েছে, যেগুলো বাকি ছিল সেগুলো কিন্তু আসলে দেখা হচ্ছে যে আসলে লাইটগুলো ঠিকমতো জ্বলছে কিনা বা সময় মতো, এগুলো নিয়ে কোনো সমস্যা যাতে না হয় সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আসলে কাজ করছে। এবং পূজা উদযাপন পরিষদ এবং যারা আয়োজক রয়েছে তারা কিন্তু আসলে এগুলো কিন্তু দেখভাল করছেন। আমরা দেখেছি যে গেটের কাজ হচ্ছে, কিছু কিছু কাজ বাকি ছিল যে সেই কাজগুলো কিন্তু সম্পন্ন করা হচ্ছে। এর পাশাপাশি লাইটিং এর কাজ হচ্ছে, বাইরে যে ঝাড় যে বাতিগুলো রয়েছে সেগুলো কিন্তু দেখা হচ্ছে, চেক করা হচ্ছে আসলে কোথাও কোনো সমস্যা আছে কিনা। শেষের দিক কিন্তু তারা এই কাজগুলো সম্পন্ন করছেন এবং সাজসজ্জার কিছু বিষয় থাকে, সেই সাজসজ্জাগুলো কিন্তু আসলে হচ্ছে এবং যতটুকু পারা যায় সেইভাবেই কিন্তু তারা তাদের প্রত্যেকটি মন্দিরকে কিন্তু সাজসজ্জা বর্ণিল সাজে সাজানো হচ্ছে। যে যেভাবে পারছেন সেইভাবে কিন্তু আসলে বর্ণিল একটি সাজ দেওয়া হচ্ছে, সৌন্দর্য বৃদ্ধি করা হচ্ছে। এবং আমরা দেখেছি সকালে আমরা বেশ কয়েকটি মন্দির ঘুরেছিলাম, প্রত্যেকটি মন্দিরে কিন্তু একই চিত্র আমরা লক্ষ্য করেছি যে আসলে প্রতিমা তৈরি কাজ শেষে কিন্তু আসলে সাজসজ্জার যে বিষয়টি থাকে সেগুলো কিন্তু তারা সেরে নিচ্ছেন। আর যে বিষয়টি হচ্ছে যে আমরা যদি আইন শৃঙ্খলার যে কথাটা যদি বলি, সেক্ষেত্রে আমরা যেটি দেখেছি যে পুলিশের পক্ষ থেকে কিন্তু 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থার কথা বলা হয়েছে এবং এই পুজোকে কেন্দ্র করে সব ধরনের প্রস্তুতি কিন্তু তারা নিয়ে রেখেছেন এবং তারা কিন্তু বিভিন্ন মণ্ডপ ঘুরে দেখেছেন কোথাও কোনো সমস্যা আছে কিনা। পূজা উদযাপন পরিষদ যারা রয়েছেন তাদের সাথে কিন্তু কথা বলেছেন এবং যারা মন্দির কমিটি রয়েছেন তাদের সাথে কথা বলেছেন। আমরা কিন্তু মন্দির কমিটি এবং পুজো উদযাপন পরিষদের সাথে কথা বলেছিলাম, তারা যেটি বলছেন যে আসলে পুলিশের পক্ষ থেকে কিন্তু তাদেরকে কিন্তু আশ্বস্ত করা হয়েছে। এর পাশাপাশি যে অন্যান্য যে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে তারাও কিন্তু সার্বক্ষণিক তাদের দায়িত্ব পালন করছেন, পুলিশের টহল বাড়ানো হয়েছে। সব মিলিয়ে কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এমনটাই তারা বলছেন। এবং যারা পূজা উদযাপন করছেন তারা কিন্তু একটি কমিটি গঠন করেছেন, যে কমিটির মাধ্যমে তারা বরিশালের বিভিন্ন পূজা মণ্ডপ তারা ঘুরবেন এবং কোথাও কোনো সমস্যা হচ্ছে কিনা সেগুলো দেখবেন। এর পাশাপাশি কিন্তু বরিশালের যে আনসার বাহিনী রয়েছে সেই আনসার বাহিনী কিন্তু গত 3-4 দিন আগে থেকেই কিন্তু তারা তাদের দায়িত্ব পালন করছেন। প্রত্যেকটি মণ্ডপে কিন্তু 8 জন করে আনসার সদস্য দেওয়া হয়েছে এবং তারা কিন্তু বিভিন্ন ভাগে ভাগ হয়ে কিন্তু তারা সেই দায়িত্ব পালন করছেন। সব মিলিয়ে এক প্রকার উৎসবের আমেজ বিরাজ করছে। অনেক ভক্তরা কিন্তু ইতিমধ্যেই আসছেন, তারা দেখছেন, প্রতিমা দর্শন করছেন। সব মিলিয়ে এক প্রকার উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে হিন্দু সম্প্রদায়ের যে সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা, সেই দুর্গা উৎসবে। তো এই ছিল আমার কাছে বরিশাল থেকে জানাচ্ছিলেন সহকর্মী আল আমিন। শারদীয় দুর্গাপূজা সুষ্ঠুভাবে উদযাপনের জন্য বরগুনা, ভোলা ও খুলনা জেলার কিছু অংশে নৌবাহিনীর সদস্য সংখ্যা বৃদ্ধি করা হয়েছে বলে জানিয়েছেন খুলনা নৌ অঞ্চলের এরিয়া কমান্ডার রিয়ার অ্যাডমিরাল গোলাম সাদেক। সকালে বরগুনায় বিভিন্ন পূজা মণ্ডপের নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে তিনি কথা বলেন। তিনি আরও বলেন, নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন নৌপ্রধান। শারদীয় দুর্গাপূজা সর্বজনীন ও উৎসব মুখর করতে র্যাব, পুলিশ ও আনসার সদস্যদের সাথে কাজ করছেন তারা। পূজায় কোনো ধরনের হুমকি নেই জানিয়ে তিনি বলেন, নৌবাহিনীর পক্ষ থেকে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সশস্ত্র বাহিনী অর্থাৎ নৌবাহিনী এখানে আছে বরগুনা জেলায়, তার সাথে স্থানীয় প্রশাসন, ডিসি মহোদয় এখানে আছেন, পুলিশ, র্যাব, কোস্টগার্ড এবং আনসার বাহিনীর সাথে মিলে
আমরা এই পূজাটাকে যাতে সার্বজনীনভাবে উদযাপন করা যায়, কোনো বিশৃঙ্খলা না সৃষ্টি হয়, সেই জন্য আমরা সর্বদা প্রস্তুত আছি। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বান্দরবান সেনা রিজিয়নের উদ্যোগে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শুভেচ্ছা উপহার ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। সকালে সেনা রিজিয়ন মাঠে 120 পরিবারের মাঝে এই সহায়তা প্রদান করা হয়। এ সময় জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ASM মাহমুদুল হাসান PSC বলেন, বান্দরবানের সম্প্রীতি রক্ষায় সবাই এক হয়ে কাজ করে যাচ্ছে। সেনাবাহিনী পাহাড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষার পাশাপাশি সাধারণ মানুষের জীবনমান উন্নয়নেও কাজ করে যাচ্ছে। এ ধরনের উদ্যোগে আগামীতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি। খাগড়াছড়ির দীঘিনালায় 19 সেপ্টেম্বর সহিংসতায় জড়িত কাউকে গ্রেপ্তার না করায় ক্ষোভ প্রকাশ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। সকালে দীঘিনালায় লার্মা স্কয়ার পরিদর্শন শেষে সভায় তিনি কথা বলেন। এ সময় আইন নিজের হাতে তুলে না নেয়ার অনুরোধ জানিয়ে পাহাড়ে সাম্প্রতিক সহিংসতার সাথে জড়িতদের বিচারের আওতায় আনার প্রতিশ্রুতি দেন উপদেষ্টা। এছাড়াও প্রশাসনের পক্ষ থেকে লার্মা স্কয়ারে আগুনে ক্ষতিগ্রস্ত প্রত্যেককে 25,000 টাকা, ভাঙচুরের শিকার হওয়াদের 20,000 ও নিহত এক ব্যক্তির পরিবারকে 1 লাখ টাকা সহায়তা প্রদান করা হয়। উপদেষ্টা আরও জানান, পার্বত্য চট্টগ্রামে পর্যটকদের ভ্রমণ নিষেধাজ্ঞার বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে। চিন্তা ভাবনা করে সরকার এটা খুব তাড়াতাড়ি খুলে দেবে। আমি যাওয়ার সাথে সাথে আমাদের ফোনে তাইজার মহোদয়কে রিকোয়েস্ট করব, এটা আমাদের ওপেন করতে হবে, বিশ্বাস তো করতেই হবে কাউকে না কাউকে। এবং এটা করতে গিয়ে আমি এটাও রিকোয়েস্ট করব যেন কোনো নিরপরাধ ব্যক্তি হয়রানির শিকার না। মা ইলিশ সংরক্ষণ অভিযান বাস্তবায়নে টাস্ক ফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। লক্ষ্মীপুর জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এ সময় জেলা প্রশাসক বলেন, মা ইলিশ সংরক্ষণের জন্য মেঘনা নদীতে 22 দিন সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ থাকবে। এটি বাস্তবায়নে জেলা উপজেলা প্রশাসন, নৌ পুলিশ, কোস্টগার্ড ও মৎস্য অধিদপ্তর যৌথভাবে অভিযান পরিচালনা করবে। এদিকে মুন্সিগঞ্জের টঙ্গীবাড়িতে মা ইলিশ সংরক্ষণ অভিযান বাস্তবায়নের লক্ষ্যে টাস্ক ফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। 13 অক্টোবর থেকে 3 নভেম্বর পর্যন্ত মা ইলিশ সংরক্ষণ উপলক্ষে অভিযান অব্যাহত থাকবে। মা ইলিশ রক্ষায় চাঁদপুরের সাংবাদিক ও জেলেদের সাথে মত বিনিময় সভার আয়োজন করে জেলা প্রশাসক। প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে শুরু করে তাদের সবার তৎপরতার পাশাপাশি সামাজিকভাবে আমাদেরকেও একটু সচেতনতা অবলম্বন করতে হবে। কারণটি হচ্ছে যে এই সময়টিতে আমরা যদি মা ইলিশকে রক্ষা করতে পারি, তাহলে সারা বছরের ক্ষেত্রে আমরা ইলিশের একটি অসাধারণ সরবরাহ আমরা পাবো। মৌলভীবাজারে কুশিয়ারা নদীতে অনুষ্ঠিত হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। গ্রামীণ লোক সংস্কৃতির ঐতিহ্যকে ধরে রাখতে মৌলভীবাজার সদর উপজেলার বাহাদুরপুর এলাকায় এর আয়োজন করে স্থানীয়রা। ঐতিহ্যের নৌকা বাইচ উপভোগ করতে নদী তীরে ভিড় জমান কয়েক হাজার মানুষ। আয়োজকরা জানান, হারিয়ে যাওয়া গ্রাম বাংলার ঐতিহ্যকে নতুন প্রজন্মের সাথে পরিচয় করিয়ে দিতে এমন আয়োজন। এতে অংশ নেন সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও হবিগঞ্জের প্রতিযোগীরা। দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনির কারণে ক্ষতিগ্রস্ত 13 গ্রামের বাসিন্দারা ক্ষতিপূরণ সহ 5 দফা দাবিতে বিক্ষোভ করেছেন। সকালে খনির মূল ফটকের সামনে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে কয়লা খনি ক্ষতিগ্রস্তদের দাবি আদায় বাস্তবায়ন কমিটি। এতে অংশ নেয় কাশিয়াডাঙ্গা, মোবারক পাড়া সহ 13টি গ্রামের কয়েকশো বাসিন্দা। এ সময় বক্তারা বলেন, কয়লা খনির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে 21টি গ্রামের বাসিন্দা। সম্প্রতি খনি কর্তৃপক্ষ 8টি গ্রামে ক্ষতিপূরণ দিলেও এখনো 13 গ্রামে ক্ষতিপূরণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করেনি। এ বিষয়ে খনি কর্তৃপক্ষকে অভিযোগ দেয়া হলে তারা ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিলেও তা বাস্তবায়ন করেনি। আগামী 20 দিনের মধ্যে দাবি মানা না হলে বৃহত্তর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলে জানান ক্ষতিগ্রস্ত গ্রামবাসী। চাঁদপুরে জেলি মিশিয়ে চিংড়ি মাছ বিক্রি করার দায়ে এক ব্যবসায়ীকে 10,000 টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সকালে গোপন সংবাদের ভিত্তিতে ওয়ারলেস বাজারে অভিযান চালান তারা। এ সময় চিংড়ি মাছ পরীক্ষা করে তাতে জেলি দেওয়ার বিষয়টি নিশ্চিত হন ভোক্তা অধিকারের কর্মকর্তা।
এ সময় মাছ বিক্রেতাকে 10,000 টাকা জরিমানা করা হয়। পরে সবজির দাম নিয়ন্ত্রণে রাখতে মতলব বাজারে অভিযান চালায় সংস্থাটি। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক নূর হোসেন রুবেল জানান, দাম নিয়ন্ত্রণে রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এর সাথে শেষ করছে আজকের সমগ্র বাংলাদেশ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব আর এক্সে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।